মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয় মজুমদার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমরা চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে এবং মনোযোগ সহকারে শুনবে। তাহলে এসো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি এখানে বলা হয়েছে যে বিভব শক্তির একক কোনটি? আমরা জানি যে শক্তির একক জুল, সেটা গতিশক্তি হোক আর বিভব শক্তি হোক। তাহলে এখানে যেহেতু বিভব শক্তি বলছে, তাহলে এর একক হবে জুল। তাহলে আমরা এখানে লিখে ফেলি এর একক হবে জুল। এবার 2 নম্বর প্রশ্ন, খেয়াল করো, ক্ষমতার মাত্রা কোনটি? আমরা জানি ক্ষমতা সমান সমান কাজ ভাগ সময়। আবার কাজকে আমরা লিখতে পারি বল ইন্টু সরণ ভাগ সময়। বলকে আমরা লিখতে পারি আবার ভর ইন্টু ত্বরণ গুণন সরণ ভাগ সময়। এবার ত্বরণকে আবার লেখা যায় সরণ ভাগ সময়ের স্কয়ার। আবার এখানে আছে কত? সরণ। নিচে আছে কত? সময়। এবার দেখো যে সবগুলো রাশি মৌলিক রাশি। এবার যদি আমরা এর মাত্রা বসাই, তাহলে আমরা লিখতে পারি যে এই ভরের মাত্রা m, সরণ দৈর্ঘ্য, তাহলে আমরা লিখতে পারি l, তাহলে সরণ স্কয়ার। এবার সময়ের স্কয়ার, আর এই সময় যদি আমরা নিচে লিখি তাহলে একবারে সময় স্কয়ার হয়, তাহলে আমরা সেটা লিখতে পারি যে সময়ের স্কয়ার জায়গায় t কিউব। এবার যদি আমরা এই t কিউবকে উপরে নিয়ে লিখি তাহলে m l স্কয়ার t ইনভার্স 3 হবে ক্ষমতার মাত্রা। তাহলে আমরা এখানে এটি লিখে ফেলি যে ক্ষমতার মাত্রা হবে m l স্কয়ার t ইনভার্স 3। এটা হবে ক্ষমতার মাত্রা। এবার বলছে দেখো 3 নম্বরে বলছে কোনটি বল ও বেগের গুণফল? বল ও বেগের গুণফল। তাহলে আমরা লিখতে পারি, দেখো, বল ও বেগের গুণফল, তাহলে বল গুণন বেগ। এটাকে যদি আমরা লিখি তাহলে বল a, বেগ হলো v,
এফ ইকুয়াল লিখতে পারি mg, আর ভি কে আমরা লিখতে পারি এইচ, বা আমরা যদি উপরের দিকে ওঠে তাহলে আমরা এটাকে এইচ বাই টি লিখতে পারি। এটাকে লিখতে পারি আমরা এইচ বাই টি, অর্থাৎ যে এখানে এম জি এইচ বাই টি, তাহলে আমরা জানি যে এম জি এইচ বাই টি এটি হলো কাজ আর এটি হলো সময়। তাহলে কাজ ভাগ সময় যদি করি তাহলে হবে ক্ষমতা, অর্থাৎ আমরা এটাকে পি ক্ষমতা বলতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি বল ও বেগের গুণফল হবে ক্ষমতা। লিখে রাখি ক্ষমতা। এরপরে দেখো 1 অশ্ব ক্ষমতা সমান কত? 1 অশ্ব ক্ষমতা এটি সরাসরি হবে 746 ওয়াট। এরপরের কোশ্চেন আমরা একটু দেখি, বলছে 50 কেজি ভরের কোনো ব্যক্তি 25 সেন্টিমিটার এর 20টি সিঁড়ি উঠতে কত কাজ করবে? আমরা জানি যে বিভব শক্তি কৃত কাজ। তাহলে যদি আমরা ধরে নিই যে বিভব শক্তি ইপি, তাহলে খেয়াল করো এম জি এইচ। এবার যদি আমরা দেখি যে ভর ছিল 50 কেজি, জি এর মান 9.8 এবং উচ্চতা এই জায়গায় একটু খেয়াল করতে হবে যে 25 সেন্টিমিটারের 20টি সিঁড়ি, তাহলে 25 সেন্টিমিটার টোটাল উচ্চতাটা হবে। সেন্টিমিটারকে যদি আমরা মিটার করি, 25 সেন্টিমিটারকে মিটার করলে 0.25 হবে, আর এখানে সিঁড়ি আছে 20টি, অর্থাৎ এটি হবে আমাদের বিভব শক্তি অর্থাৎ কৃত কাজ। আমরা যদি এটি গুণ করি তাহলে 2450 জুল কাজ হবে। তাহলে আমরা এখানে লিখে রাখি যে কাজের পরিমাণ হবে কত? 2450 জুল। এবার এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্নতে বলা হয়েছে যে 60 কিলোমিটার পার আওয়ার গতিতে চলমান একটি গাড়ি থামাতে ব্রেক প্রয়োগ করা হলো। গাড়িটির ভর 500 কেজি হলে এর গতিশক্তি কত? আমরা গতিশক্তির সূত্র থেকে জানি যে ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এই এম এর মান 500, তাহলে ভর ছিল কত? 500 কেজি। তাহলে আমরা এই বেগের মানটি যদি বসাই তাহলে এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের বেগটা ছিল, যেমন এখানে যেহেতু আমাদের এমসিকিউ প্রশ্ন আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করছি, বেগ ছিল 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে একে যদি আমরা 1000 দিয়ে গুণ করি এবং 3600 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু মিটার পার সেকেন্ড হবে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা মিটার পার সেকেন্ড পাবো। তাহলে এই মানটি যদি আমরা বসাই 60 গুণন 1000 ভাগ 3600, তাহলে কিন্তু আমরা ওই গাড়িটির গতিশক্তি পাবো। তাহলে এখানে আমাদের একটু খেয়াল করতে হবে যে এখানে বেগ যেহেতু সূত্রে আছে, কি সূত্রে আছে স্কয়ার, তাহলে আমি যদি স্কয়ার দেই ভি এর মানটা এটা এবং তার স্কয়ার দিলে আমরা টোটাল গতিশক্তি পাবো। তাহলে এটি ক্যালকুলেশন করলে আমরা যে গতিশক্তিটি পাই সেটি হলো 6.94 into 10 to the power 5 এত জুল। তাহলে আমরা এটি লিখে রাখি যে
গতিশক্তি হবে এটির উত্তর হবে 6.94 into 10 to the power 5 এত জুল। এবার দেখো পরের প্রশ্নে বলা হয়েছে 7 নম্বর প্রশ্নে যে 70 কেজি ভরের এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন। এখানেও ঠিক একই রকম যে উনি একটি উচ্চতায় উঠছেন। তাহলে আমরা জানি বিভব শক্তিকৃত কাজ আগেও বলেছি। তাহলে এখানে দেখো যদি বিভব শক্তি আমরা বের করতে চাই ইপি ইকুয়াল কত হবে এম জি এইচ। তাহলে ওই ব্যক্তির ভর ছিল 70 কেজি, জি এর মান আমরা জানি 9.8 আর উচ্চতা 200 মিটার বলা হয়েছে। তাহলে যদি 200 মিটার দেই তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে গতিশক্তি হবে 1.372 into 10 to the power 5 জুল। তাহলে ওই ব্যক্তির কৃত কাজ হবে বিভব শক্তি কৃত কাজ আমি বলছি। তাহলে ওই ব্যক্তির কাজ হবে 1.372 into 10 to the power 5 এত জুল। এবার দেখো 8 নম্বর প্রশ্নে কি বলছে। 8 নম্বর প্রশ্নে বলছে 500 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। বস্তুটিতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করলে 10 সেকেন্ড পরে এর গতিশক্তি কত হবে। তাহলে আমাকে বস্তুটি গতিশক্তির সূত্র আমরা জানি কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তবে এখানে একটি কথা যে বস্তুটির বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। তাহলে সেখান থেকে 10 সেকেন্ড পরে আগে বেগ কত হয় আমরা আগে সেটি বের করে নেই। তাহলে 10 সেকেন্ড পরে বেগ হবে ভি ইকুয়াল আমরা জানি ইউ প্লাস এটি। এখানে ছিল আদিবেগ 20 প্লাস ত্বরণ ছিল যেহেতু মন্দন মাইনাস 0.5 হবে ইন্টু 10 10 সেকেন্ড পরে। তাহলে এটা করলে 15 মিটার পার সেকেন্ড হবে বেগ। এখন যদি আমি গতিশক্তি বের করি তাহলে গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। এবার এম এর মান 500 কেজি 500 কেজি বেগ এখন আমি পেয়েছি কত 15 তার স্কয়ার করলে। এবার যদি এটা টোটালি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওই গাড়িটির গতিশক্তি হবে 5.625 into 10 to the power 4 জুল। তাহলে আমরা এখানে এটি লিখে রাখি গাড়িটির গতিশক্তি হবে 5.625 into 10 to the power 4 এত জুল। প্রিয় শিক্ষার্থী এবার আমরা 9 নং এমসিকিউ এর সমাধান করব বা দেখব। 9 নংয়ে প্রশ্নটিতে বলা হয়েছে যে একটি যন্ত্র 200 কেজি ভরের বস্তুকে মাটি থেকে 50 মিটার উচ্চতায় 50 সেকেন্ড সময়ে তুলতে পারে। যন্ত্রটির ক্ষমতা কত। তাহলে আমরা একটু দেখি যে আমরা জানি যে ক্ষমতা P ইকুয়াল এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে এম এর মান কত। এম এর মান দেওয়া আছে 200 কেজি, জি এর মান 9.8, উচ্চতা 50 মিটার, সময় 50
সেকেন্ড। তাহলে যদি আমরা এটি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট হবে 1960 জুল। তাহলে এটির উত্তর হবে 1960 জুল। এবার দেখো যে নিচের চিত্র থেকে 10 নং ও 11 নং প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে একটি চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে 10 নং এবং 11 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 10 নং প্রশ্নে কি বলছে, বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত? তাহলে আমরা জানি বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এইচ। তাহলে এখানে এইচটি কত? এখানে বস্তুর ভর যদি এম দেওয়া থাকে, এই বস্তুর এখানে এ বিন্দুতে এম ভরের বস্তু আছে, তাহলে উচ্চতা কত হবে? h1, অর্থাৎ বি বিন্দুতে এখান থেকে এইটুকু হলো উচ্চতা h1। তাহলে আমাদের বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি হবে mgh1। তাহলে আমরা এখানে লিখে রাখি যে বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি হবে mgh1। এবার দেখো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পড়ন্ত অবস্থায় ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। আমরা ধরে নিই যে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। তাহলে x মিটার উচ্চতায় বিভব শক্তিটা কত হবে? mgx। তাহলে আমরা জানি যে e কে হাফ এম ভি স্কয়ার, যদি আমরা গতিশক্তি বের করি তাহলে এখানে হাফ এম ভি স্কয়ার, যদি আমরা সরণটা তখন কত হবে? টোটাল উচ্চতা হলো h1 প্লাস h2, তার থেকে আমাদের ওই উচ্চতাটা অর্থাৎ x উচ্চতাটা বাদ দিতে হবে। তাহলে এখানে যদি আমরা b স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2g সরণটা কত? সরণটা হলো টোটাল উচ্চতা h1 প্লাস h2, তার থেকে x বাদ। এবার 2g h1 প্লাস h2 মাইনাস কত হবে? x। এইটা হবে আমাদের সরণ। তাহলে আমরা যদি এই মানটি বসাই এখানে 2g h1 প্লাস h2 মাইনাস x, এখানে আমাদের দেখো যে এই 2 কাটা যায়, তাহলে থাকবে mg h1 প্লাস h2 মাইনাস x। এবার বলছে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। তাহলে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ অর্থাৎ e কে ইকুয়াল হবে 3 ep। e কে এর মানটা যদি আমরা বসাই mg h1 প্লাস h2 মাইনাস x ইকুয়াল 3 ইনটু mgx। এখানে দেখো উভয় পক্ষ থেকে mg বাদ যায়, তাহলে এখানে থাকে কত? h1 প্লাস h2 মাইনাস x ইকুয়াল 3x। এই x এই পাশে চলে গেলে 4x হবে, অর্থাৎ x এর মানটা যদি আমি বের করি তাহলে h1 প্লাস h2 ডিভাইডেড বাই 4, অর্থাৎ এত উচ্চতায় h1 প্লাস h2 ডিভাইডেড বাই 4, এত উচ্চতায় গতিশক্তি হবে বিভব শক্তির 3 গুণ। তাহলে আমরা এখানে লিখে রাখি অ্যানসারটা হবে যে x ইকুয়াল h1 প্লাস h2 ডিভাইডেড বাই 4। এবার দেখো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে
বলা হয়েছে যে একটি বস্তুর ভর হলো 7 কেজি, একে ভূপৃষ্ঠ থেকে 2000 সেন্টিমিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে? আমরা বিভব শক্তির সূত্র থেকে জানি যে ইপি ইকুয়াল কত হবে mg h। তাহলে বস্তুর ভর ছিল 7 কেজি গুণন জি এর মান 9.8 আর উচ্চতা 2000 সেন্টিমিটার। তাহলে 2000 সেন্টিমিটারকে যদি আমরা মিটার করি, তাহলে সেন্টিমিটারকে মিটার করতে হলে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে থাকে কত 20 মিটার। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা মানটি পাবো 1372 এত জুল। তাহলে এবার আমরা এই জায়গায় আনসারটি লিখে রাখি, 1372 এত জুল হবে বিভব শক্তি। এবার আমরা 13 এবং 14 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে যে নিচের চিত্র থেকে 13 নং ও 14 নং প্রশ্নের উত্তর দাও। আমরা একটু চিত্রটা দেখি যে এখানে এম ভরের একটি বস্তু আছে আর উচ্চতায়, অর্থাৎ আর বিন্দু এটি, আর এটি কিউ বিন্দু। এই যে বিন্দুটি এটি হলো কিউ আর এটি হলো পি। সম্পূর্ণ উচ্চতা এইচ এবং পি থেকে কিউ এর দূরত্ব বা উচ্চতা এক্স। তাহলে এর থেকে 13 নম্বরের যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো আর থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু কিউতে পৌঁছলে গতিশক্তি কত হবে? তা আমরা সাধারণত জানি যে গতিশক্তি mg ইন্টু সরণ। তাহলে গতিশক্তি ইকে ইকুয়াল কত mg ইন্টু সরণ। তাহলে টোটাল উচ্চতা h, তাহলে h থেকে যদি আমি x বাদ দেই তাহলে আমি সরণ পাবো। এখানে এইবার গতিশক্তিটা হবে mg h মাইনাস x, অর্থাৎ এটি সংক্ষেপে আমরা গতিশক্তি বের করার নিয়ম হলো mg ইন্টু সরণ। তাহলে সরণটা হলো h মাইনাস x। তাহলে আমরা লিখে রাখি গতিশক্তি হবে mg h মাইনাস x এত জুল। এবার দেখো 14 নং প্রশ্নে বলা হয়েছে যে এম ভরের বস্তুকে আর থেকে মুক্তভাবে পড়তে দিলে, যদি আর থেকে মুক্তভাবে পড়ে, বস্তুটিতে গতি সঞ্চার হবে। অবশ্যই বস্তু যখন নিচের দিকে পড়বে অভিকর্ষ বলের প্রভাবে তখন তার বেগ বাড়বে এবং তা কি হবে গতি সঞ্চার হবে। তাহলে এক ঠিক আছে, গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হবে। গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হবে না, এখানে ঘটনা ঘটে বিভব শক্তি থাকে, বিভব শক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমাদের 2 নং হবে না। এবার 3 বলছে অতিক্রান্ত দূরত্ব বাড়লে বেগ বাড়বে। হ্যাঁ, যখনই অতিক্রান্ত দূরত্ব বাড়বে তখন বেগ বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা বলতে পারি 1 এবং 3 এটি হবে। তাহলে 1 আর 3 আছে কোনটিতে? খতে। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। এবার দেখো 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি মোটর 2 কেজি ভরের বস্তু 5 মিটার উচ্চতায় উত্তোলন করতে মোট 107 জুল শক্তি ব্যয় করেছে। মোটরটিতে মোট কত শক্তি অপচয় হয়েছে? মোট কত শক্তি অপচয় হয়েছে? আমরা যদি অপচয়কৃত শক্তি বের করতে চাই, অপচয়কৃত শক্তি, তাহলে আমাদের তার শক্তি কত? সে এত মাইনাস হবে
ওখানে নিতে mgh কি পরিমাণ শক্তি আমাদের ওখানে সে অর্জন করে। তাহলে এখানে দেখা গেছে 107 মাইনাস m এর মান ছিল দেখো 2 কেজি আর উচ্চতা কত 5, তাহলে 2 ইন্টু জি এর মান 9.8, উচ্চতা হলো কত 5। যদি আমরা এটি ক্যালকুলেশন করি 107 মাইনাস এটা ক্যালকুলেশন করলে 98 অর্থাৎ 9 জুল। তাহলে অপচয়কৃত শক্তি হবে 9 জুল। এবার আমরা এখানে লিখে রাখি 9 জুল। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছো। এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তুমি তোমার বিষয় শিক্ষকের সাথে কথা বলে নেবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।